নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার জেন এআই প্লেলিস্টে। তো আমরা যদি এই জেন এআই প্লেলিস্ট যেটা শুরু করেছিলাম সেটা দেখি। তো আমরা ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপলোড করে দিয়েছি এখানে। যেখানে ১ম এই আমি ChatGPT, Gemini, Claude কীভাবে কাজ করে ওই জেনারেটিভ এআই সম্পূর্ণ ব্যাখ্যা করেছি। তারপর ChatGPT র পিছনে যে মডেলটা আছে, ফাউন্ডেশন মডেল সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তারপরে এআই ইঞ্জিনিয়ার হওয়ার যে রোড ম্যাপ সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আর তারপরে আমরা ল্যাংচেন শুরু করেছিলাম। ল্যাংচেন কমপ্লিট বিগিনার গাইড। ল্যাংচেন কী তার আমি একটা বেসিক তোমাদের আইডিয়া দিয়েছিলাম এবং তার পরবর্তী ভিডিওতে আমি ল্যাংচেনের ওপেন এআই মডেল নিয়ে আর ল্যাঙ্গুয়েজ মডেলের প্যারামিটার নিয়ে ব্যাখ্যা করেছিলাম এবং হ্যান্ডস অন কোডিং এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। তোমরা এই ভিডিওগুলো এই প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্কটা আমি ওপরে দিয়ে দেবো। তো আজকে আমরা একটা এমন প্রজেক্ট নিয়ে আ কথা বলবো যেটা আজকাল প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে। তো আমি কথা বলছি ChatGPT তে পিডিএফ আপলোড করলে বা কোনো টুল দিয়ে চ্যাট উইথ পিডিএফ আ দেখলে তোমরা এই জিনিসটা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ পিডিএফ প্লাস চ্যাট অ্যাপ্লিকেশন। তো পিডিএফ প্লাস চ্যাট অ্যাপ্লিকেশন কি? ধরো তোমার কাছে একটা ৫০০ পাতার আ মেশিন লার্নিং এর বই আছে। তাহলে তুমি সেটা পিডিএফ হিসেবে আপলোড করলে একটি অ্যাপ্লিকেশনে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ২ টো জিনিস থাকবে। তো এই যে মেশিন লার্নিং পিডিএফটাকে আপলোড করা হয়েছে তার এই যে সেকশনটা দেখতে পাচ্ছ, এইখানে তুমি আ এই পিডিএফটা পড়তে পারো। পিডিএফের পাতাগুলো যেমন সাপোর্ট ভেক্টর মেশিন, যেমন সাপোর্ট ভেক্টর মেশিনস, ম্যাক্সিমাম মার্জিন ক্লাসিফায়ার এইসব জিনিসগুলো তুমি পড়তে পারো। আর পাশাপাশি তোমার আরেকটা উইন্ডো থাকবে এখানে চ্যাট উইথ পিডিএফ, যেখানে তুমি পিডিএফের সাথে কথা বলতে পারো। যে তোমার কোনো ডাউট হলে কোনো একটা পেজে বা কোনো একটা টপিক নিয়ে তোমার যদি ডাউট থাকে তাহলে সেখানে তুমি সেই পিডিএফটার সাথে চ্যাট করতে পারো। যেরকম এখানে চ্যাট উইথ পিডিএফে তুমি দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন করা আছে এসভিএম কি এবং এটি কিভাবে কাজ করে। তখন এআই অ্যাসিস্ট্যান্ট এইভাবে আনসার করবে। তোমার ডাউট ক্লিয়ার করবে। তুমি এখানে আ এই চ্যাট উইথ পিডিএফ এই জিনিসটাকে তোমরা টিচারের মতো ভাবতে পারো। যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে তুমি এইভাবে কোশ্চেন করতে পারো। এছাড়া তুমি কিছু আ এক্সাম্পলও চাইতে পারো বা একটা কোশ্চেন শিটও জেনারেট করে নিতে পারো। যে তুমি বললে যে লিনিয়ার রিগ্রেশনের উপর কিছু আ প্রশ্ন বানিয়ে দাও প্র্যাকটিসের জন্য। বা ডিসিশনস ট্রি চ্যাপ্টারটার উপর স্ট্রাকচার নোটস বানিয়ে দাও। তো এইভাবে এআই চ্যাট অ্যাপ্লিকেশানে পিডিএফ নিয়ে প্রশ্ন করতে পারবেন। পিডিএফের তথ্য ব্যবহার করে উত্তর দেবে। যে জিনিসটা আমরা দেখলাম মাই স্টাডি অ্যাসিস্ট্যান্ট বা যাই বলো। তো আজকে আমরা দেখব এই ধরনের অ্যাপ্লিকেশনের ভিতরে কিভাবে আ এআই কাজ করে এবং আ শেষে আমরা ওপেন এআই দিয়ে হ্যান্ডস অন কোডিং করব যাতে তোমার বুঝতে সুবিধা হয় পুরো জিনিসটা বাস্তবে কেমন দেখতে হয়। তো চ্যাট উইথ পিডিএফ বা ডকুমেন্ট কিউএনএ এর পিছনের টেকনিকটার নাম হলো অ্যাকচুয়ালি আ RAG অর্থাৎ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। তো আজকে আমরা এই RAG-টা জানবো। আর এটা আমি আগের ভিডিওতে তোমাদের ২ ধরনের ল্যাঙ্গুয়েজ মডেল দেখিয়েছিলাম। সরি ২ ধরনের ল্যাংচেন মডেল দেখিয়েছিলাম। তার মধ্যে ল্যাঙ্গুয়েজ মডেলটা আগের ভিডিওতে আমি আলোচনা করি। সেটা তোমরা উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর আজকে যেটা আমরা করতে চলেছি সেটা হলো এমবেডিং মডেল, ল্যাংচেনের এমবেডিং মডেল যেটা RAG এ আমাদের ইউজ করা হয়। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের এই চ্যাট উইথ পিডিএফ অর ডকুমেন্ট কিউএন এর একটা হাই লেভেল সিস্টেম ডিজাইন দেখে নেওয়া যাক। তো যখন ইউজার পিডিএফ আপলোড করে তো এখানে দেখতে পাচ্ছ ফেজ 1 এ
ইউজার যখন পিডিএফটা আপলোড করছে, তখন পিডিএফ সিস্টেমের কাছে যাচ্ছে। আর পিডিএফটা স্টোর করা হয় স্টোর ইন S3, সাধারণত AWS S3-র মতো ক্লাউড স্টোরেজে তোমরা স্টোর করতে পারো, মানে ক্লাউড ফাইল স্টোরেজ। আর এখন সিস্টেমটার দরকার সেই কন্টেন্টটাকে সার্চেবল বানানো, মেড সার্চেবল, যাতে এটাকে ইন্ডেক্সড করে এটাকে রেডি করা যায়। আর এখানে দরকার একটা ব্রেনের। তো ব্রেনটা কি করবে, যে পিডিএফে কন্টেন্ট বুঝে তুমি যে প্রশ্নগুলো করবে সেটার উত্তর দিতে পারবে। তাহলে আমাদের ফেজ 2 তে হলো ইউজার আস্ক এ কোয়েশ্চেন। যখন ইউজার প্রশ্ন করবে, যেমন ধরো যে লিনিয়ার রিগ্রেশনের অ্যাসাম্পশনসগুলো কী কী, সেই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলো। এবং সিস্টেম কী করবে, সিস্টেম খুঁজে বার করে কোন কোন পাতায় এই সম্পর্কিত তথ্যগুলো আছে। তাহলে সার্চ কন্টেন্ট ও সেই রিলেভেন্ট পেজগুলোকে লোকেট করে যেখানে যেখানে এটা মেনশন আছে যে লিনিয়ার রিগ্রেশন। আর সেই পাতাগুলোয় যেরকম ধরো আমার 5টা পেজে লিনিয়ার রিগ্রেশন মেনশন আছে, তাহলে সেই 5টা পেজকে আমরা ব্রেনের কাছে পাঠাবো, যেটা হলো এখানে আমাদের LLM। তাহলে সেই পাতাগুলো প্লাস ইউজারের যে কোশ্চেন, সেই দুটোই আমরা ব্রেনের কাছে পাঠিয়ে দিই, পেজেস প্লাস কোশ্চেন। এরপরে ব্রেন সেই কনটেক্সটগুলো পড়ে, মানে এই যে 5টা পেজ আমরা পাঠিয়ে দিয়েছি, তো সেইটা হলো ব্রেন পড়ে, রিডস কনটেক্সট অ্যান্ড রিপ্লাইস অ্যান্ড ব্রেন জেনারেটস আনসার। তো সেই কনটেক্সট পড়ে আর ইউজারের কোশ্চেন পড়ে, আর সেখান থেকে রিলেভেন্ট একটা উত্তর জেনারেট করে, আর সেই উত্তরটাই হলো ইউজারকে দেখানো হয় এই ডিসপ্লে ইন দ্য অ্যাপ। তো এখানে একটা বড় কোশ্চেন হলো, সিস্টেম কিভাবে বুঝবে যে কোন পাতাগুলো পাঠাতে হবে। এখানে আমরা পুরো বইটাকে পাঠাতে পারি না। এখানে হলো রিলেভেন্ট যে পেজগুলো আছে, যেমন এই 5টা পেজে আমার লিনিয়ার রিগ্রেশন মেনশন আছে, এই 5টা পেজই আমাকে পাঠাতে হবে। তাহলে এটাই হলো আমাদের সার্চ প্রবলেম। সার্চ প্রবলেমের আমাদের দুটো অ্যাপ্রোচ আছে। তো সার্চ প্রবলেমের সেই দুটো অ্যাপ্রোচ কী কী, এখানে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাপ্রোচ 1 হলো কিওয়ার্ড সার্চ, আর অ্যাপ্রোচ 2 হলো সিমান্টিক সার্চ। তো এখানে কিওয়ার্ড সার্চ, যে প্রথম অ্যাপ্রোচটা যেটা আছে সেটা ইজি, সহজ, কিন্তু এটা দুর্বল। আমরা কোয়েরি থেকে শব্দগুলো নিতে পারি, যেরকম কোয়েরি অ্যাজাম্পশন অফ লিনিয়ার রিগ্রেশন। এখানে কী কী ওয়ার্ড আছে আমাদের, অ্যাজাম্পশনস, লিনিয়ার আর রিগ্রেশন। তো আমরা এই ওয়ার্ডগুলো নিয়ে নিলাম, এবং আর এই ওয়ার্ডগুলো নিয়ে পুরো বইয়ের পাতায় এই শব্দগুলো লিটারালি খুঁজলাম। তাহলে এখান থেকে আমার যে পেজগুলো উঠে এলো, মানে ধরো পেজ 5 এ আমার আছে লিনিয়ার রিগ্রেশন থিওরি, পেজ 88 এ আছে অ্যাসাম্পশনস ইন এথিক্স অ্যান্ড চ্যাপ্টার, আর পেজ 140 তে আছে আমার রিগ্রেশন টেস্টিং। তো এইভাবে আমার পেজগুলোকে চলে আসবে সার্চের মাধ্যমে। এখানে প্রবলেমটা হলো, দেখতে পাচ্ছ যে লিনিয়ার রিগ্রেশন থিওরি এটা রিলেভেন্ট, কিন্তু অনেক ইররিলেভেন্ট পেজ চলে আসে, যেরকম এখানে অ্যাজাম্পশন এথিক্স চ্যাপ্টার। এথিক্সটা হলো লিনিয়ার রিগ্রেশনের সঙ্গে কোনো রিলেশন নেই, এই ইররিলেভেন্ট। আমাদের একটা পেজ চলে এসছে এখানে রিগ্রেশন টেস্টিংয়ের ব্যাপারে বলা হয়েছে, সেখানেও একটা ইররিলেভেন্ট পেজ চলে এসছে। তাহলে এইভাবে আমাদের অনেক ইররিলেভেন্ট রেজাল্টস চলে আসে। এইভাবে আমাদের অনেক বেশি ফলস ম্যাচ বা ইররিলেভেন্ট রেজাল্ট চলে আসে, কারণ এই সার্চটা হলো সিনট্যাকটিক্স, মানে এটা শুধু অক্ষর মেলায়, এটা অর্থ বোঝে না। তাহলে এখানে রেজাল্টস হলো টু মেনি রেজাল্টস ম্যাচেস ক্যারেক্টার্স নট মিনিং। তা এই জন্য কিওয়ার্ড সার্চটা হলো আমাদের দুর্বল। আর সেকেন্ড অ্যাপ্রোচ যেটা হলো সিমান্টিক সার্চ। তো এই সিমান্টিক সার্চটা কি, এখানে আমরা অর্থ অনুযায়ী খুঁজি, শব্দ মিলিয়ে নয়। এখানে যেরকম শব্দ মিলিয়ে খুঁজছিলাম, এখানে আমরা অর্থ মিলিয়ে খুঁজি। আমরা এমন একটি পাতা খুঁজি যেখানে লিনিয়ার রিগ্রেশন আর অ্যাসাম্পশন কনসেপ্টে ডিসকাস হয়েছে। এখানে ম্যাচেস বাই মিনিং কনসেপ্ট ভায়া দেয় এমবেডিং ভেক্টরস। তো এখানে ভেক্টরসের মাধ্যমে
এমবেডিং ভেক্টরসের মাধ্যমে সার্চ করা হয়, আর মিনিং মানে অর্থ বুঝে সার্চ করা হয়। যেরকম পেজ 5 এ লিনিয়ার রিগ্রেশন অ্যাজাম্পশনস আছে। এখানে সিমিলারিটি আমার এখানে বেরোচ্ছে 0.91, বা পেজ 6 এ আমার লিনিয়ারিটি আছে, এখানে সিমিলারিটি স্কোর বেরোচ্ছে 0.84। তাহলে এইভাবে আমরা স্কোর পাচ্ছি, এর মিনিংয়ের স্কোর। আমার পেজ 88 এথিক্স আছে, যেখানে আমার অ্যাজাম্পশনস ওয়ার্ডটা আছে, কিন্তু এটার সিমিলারিটি 0.12। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো, এটাকে নেবো না। তাহলে ইররিলেভেন্টগুলো আমার বাদ হয়ে যাচ্ছে এইভাবে। তাহলে এখানে রেজাল্ট কম আসবে, কিন্তু যা আসবে সব রিলেভেন্ট আসবে, আর কনসেপচুয়ালি রিলেভেন্ট আসবে, ফিউয়ার রেজাল্ট আসবে। তো এটাকেই বলা হয় সিমান্টিক। তো এই যে সিমান্টিক কথাটা, এই সিমান্টিক কথাটার মানে হলো কনসেপ্ট ম্যাচ করে, এটা ক্যারেক্টার ম্যাচ করে না। এই কাজটি করা হয় এমবেডিং ভেক্টরস দিয়ে। আর এখানে কোসাইন সিমিলারিটির মাধ্যমে আমরা সিমিলারিটিগুলো বের করি। এই যে সিমিলারিটি স্কোরগুলো আমরা কোসাইন সিমিলারিটি দিয়ে বের করি, যেটা আমরা একটু পরে কোডে দেখব। তাহলে আমার সিমান্টিক সার্চ মানে হলো কম্পেয়ার ভেক্টর এমবেডিং ইউজিং কোসাইন সিমিলারিটি, নট এক্স্যাক্ট দ্য ওয়ার্ড ম্যাচেস। তাহলে আমরা কিওয়ার্ড সার্চ ব্যবহার করা হয় না সাধারণত, তো RAG অ্যাপ্লিকেশানে ব্যবহার করা হয় সিমান্টিক সার্চ। এটা ইম্পর্ট্যান্ট। এবার দেখে নেওয়া যাক RAG পাইপলাইনের ফেজগুলো। তো RAG পাইপলাইনের মূলত দুটো ফেজ আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইনজেকশন ফেজ আর কোয়েরি ফেজ। এই ইনজেকশন যে ফেজটা আছে, ইনজেকশন ফেজ একবারই হয়, রান ওয়ান্স, মানে আমরা একবারই ইনজেস্ট করব। পিডিএফ, এটা হলো পিডিএফ আপলোডের সময় পিডিএফ আমরা একবারই আপলোড করব। ওই পিডিএফ আমরা প্রোডাকশনের জন্য AWS S3-তে স্টোর করতে পারি পিডিএফ ফাইল। আর ওই যে পিডিএফ ফাইলটা আছে সেটাকে যদি আমি আমার অ্যাপ সিস্টেমে লোড করতে হয়, তাহলে আমাদের আছে ডকুমেন্ট লোডার। তো এইটা আমাদের একটা কম্পোনেন্ট হয়ে গেল ডকুমেন্ট লোডার। এটা কি করে, এক্সট্র্যাক্ট টেক্সট, মানে ওই যে পিডিএফ ফাইলের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেইগুলো প্লেন টেক্সটে আমাদের এক্সট্র্যাক্ট করে দেয়। পিডিএফের মূলত বাইনারি পড়ে প্লেন টেক্সট বের করে। তো এই ডকুমেন্ট লোডারের কোডটা একবার দেখে নেওয়া যাক। এখানে তোমরা যদি এই ডকুমেন্ট লোডারের কোডটা দেখো, এইটা হলো পিডিএফ লোডারের প্যাকেজ, ল্যাংচেন আন্ডারস্কোর পাই MU PDF 4LLM। সেখান থেকে আমি এই যে লোডার ক্লাসটাকে নিয়ে নিয়েছি, আর এখানে আমি এই লোডার ক্লাসের মধ্যে আমার যে পিডিএফটাকে লোড করতে হবে সেইটা আমি পাঠিয়ে দেবো। সেটা দিয়ে আমি লোডার ইনিশিয়ালাইজ করে নেবো। আর এইখানে এই যে ডকুমেন্টসটার মধ্যে এই যে ডকুমেন্টস অবজেক্টের মধ্যে আমি পিডিএফটাকে লোড করে নিয়েছি। এবার আমি যদি প্রথমের 500 যে ক্যারেক্টার, 500 যে অক্ষর আছে সেটা যদি আমি প্রিন্ট করাতে চাই, তাহলে আমি এইভাবে প্রিন্ট করাতে পারি। আর মেটা ডেটা আমি ডকুমেন্ট 0.metadata এইভাবে প্রিন্ট করাতে পারি জিনিসটাকে। তো আমি একবার এটাকে রান করে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে তোমরা আউটপুটটা দেখতে পাচ্ছ। আমি এই যে লিনিয়ার রিগ্রেশন নোটস ডট পিডিএফ, এই যে ডকুমেন্ট আছে এটাকে লোড করিয়েছে। এটা আমার লোকাল এতেই আছে, এটাকে আমরা S3 থেকেও লোড করতে পারি। তো এইখানে আমি এইভাবে এটার পাথটা এখানে দিয়ে দিয়েছি, এটা যেহেতু এই ডিরেক্টরিতেই আছে তার জন্য এর পাথটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রথম 500টা ক্যারেক্টার প্রিন্ট করিয়েছি, এই যে। আর তারপরে আমি মেটাডেটাটা প্রিন্ট করিয়েছি। তো মেটাডেটাতে তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফ এর প্রোডিউসার, ক্রিয়েটার, এইসব ইনফরমেশনসগুলো থাকে, সোর্স, ফাইল পাথ, টোটাল কতগুলো পেজ আছে, এটা কী টাইপের ফাইল, তো এইসব জিনিসগুলো থাকে মেটাডেটাতে। তো এইভাবে আমরা ডকুমেন্টটাকে লোড করতে পারি ল্যাংচেন এর এই প্যাকেজ দিয়ে। আর আমাদের পরবর্তী ধাপ হলো টেক্সট স্প্লিটার। এই টেক্সট স্প্লিটার কম্পোনেন্টটা হলো আমার বেসিক্যালি, এটা কি করে, এটা আমার বড় টেক্সটকে স্প্লিট করে এটা চাঙ্কে, মানে ছোট ছোট টুকরোতে ভাগ করে দেয়। এটা পেজ ওয়াইজ হতে পারে, প্যারাগ্রাফ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, বা ক্যারেক্টার কাউন্ট ওয়াইজ এই জিনিসটা হতে পারে। তো এই জিনিসটা আমরা একটা
এখানে এক্সাম্পল আছে সেটা দিয়ে দেখি। তো এইখানে আমার এই যে টেক্সটটা আছে LangChain provides text splitting utilities to break into small chunks. তো আমার এই যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমি ধরো ৩ টে চাঙ্কে ভাঙতে চাই। তো এটা টোটাল ক্যারেক্টারস আছে আমার ২৫৭টা 257 এবং এবার যদি আমি চাঙ্ক সাইজ 120 রাখি মানে আমি ৩ টে চাঙ্ক বানাতে চাই যেখানে আমার তি আ ৩ টে আলাদা, আলাদা টুকরোতে এটা ভেঙে যাবে। তো আমি ১ম এ তোমাদের ক্যারেক্টার স্প্লিটার দিয়ে দেখাই। তো এইখানে আমাদের চাঙ্ক সাইজ আমি রেখেছি ১২০। তো তাহলে চাঙ্ক সাইজ যদি ১২০ রাখি তাহলে দেখতে পাচ্ছ এটা কিভাবে স্প্লিট করেছে জিনিসটাকে। এটা যেহেতু আমার ক্যারেক্টার স্প্লিটার তো ক্যারেক্টারে এরকমভাবে আমার স্প্লিট করেছে যে এইটা একটা চাঙ্ক, এইখান থেকে যে ইয়েলো পার্টটা আছে এটা একটা চাঙ্ক আর এইখান থেকে এইটা একটা চাঙ্ক। এখানে দেখতে পাচ্ছ আমরা ৩ টে চাঙ্ক যদি আমি পাঠাই এইখানে এর মাঝখান থেকে এই ওয়ার্ডটা কেটে গেছে। তো এইটা মিনিংফুল হবে না LLM এর কাছে। তো এর জন্য আমাদের আছে চাঙ্ক ওভারল্যাপ। তো চাঙ্ক ওভারল্যাপ হলো ওই জিনিসটা করে যে এইটা কিছু অংশ আমি ওভারল্যাপিং এ অ্যাড করে দিতে পারি। তো এখানে চাঙ্ক ওভারল্যাপ যদি আমি ১০ রাখি তো দেখতে পাচ্ছ যে এখানে আমার এই যে ১ম এর চাঙ্কটা তৈরি হয়েছে তার মধ্যে আমার এইটুকু ওভারল্যাপিং পার্ট আছে। তার মানে এইটা হলো আমার ১ম চাঙ্কেও থাকবে এইটুকু পার্ট আর পরের চাঙ্কেও থাকবে আমার এইটুকু পার্ট। সাধারণত চাঙ্ক ওভারল্যাপের মান আমাদের 10 to 20% চাঙ্ক সাইজে রাখতে হয়। তাহলে এটাকে যদি আমি 20% মানে 24 করে দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ওভারল্যাপটা আমার এই যে এই পার্টটা। তাহলে এটা দুটো চাঙ্কেই থাকবে আমাদের আর এটা মিনিংফুল হবে। এটা গেল ক্যারেক্টার স্প্লিটার। এবার আমি যদি এটার তোমার স্মার্টার ভার্সনটা দেখাই যেটা বেসিক্যালি আ বেশি React টিউটর প্রজেক্টে ডিফল্ট চয়েস অর্থাৎ বেশি ইউজ করা হয় সেটা হলো রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার। যখনই আমি রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার চুজ করলাম তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে আমার যে ৩ টে চাঙ্ক হয়েছে সেই ৩ টে চাঙ্কই মিনিংফুল। এখানে ও হলো এই যে টেক্সটটাকে স্প্লিট করেছে এইটা বেসিক্যালি রেলেভেন্ট একটা আ সেপারেটর ইউজ করেছে। এখানে হলো আমার এই যে ডটটা আছে এইটাকে ইউজ করেছে বা যদি আমার নিউ লাইন থাকে সেটাকেও ইউজ করে যাতে আমি ৩ টে মিনিংফুল চাঙ্ক পাই। তো এইখানে দেখো আমার এই একটা চাঙ্ক আমি পেয়েছি। পুরো একটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে। তারপরের চাঙ্কটাও একটা পুরো সেন্টেন্স কমপ্লিট হয়েছে। তারপরের চাঙ্কটাও। তো রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার আমার প্রায়োরিটি লিস্ট অফ সেপারেটরের চেষ্টা করে। একটার পর একটা ফল ব্যাক করে যতক্ষণ না চাঙ্ক সাইজ এর মধ্যে ফিট হয়। ক্যারেক্টার টেক্সট স্প্লিটারে আমি যতগুলো ক্যারেক্টার দেবো সে সেরকমই করবে। এটা কোনো মিনিং করে না। এটা আমার যে সেন্টেন্সটা আছে বা ওয়ার্ডের মাঝখান থেকে কেটে দিতে পারে। কিন্তু রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার সেইরকম কিছু করে না। এটা হলো প্রায়োরিটি লিস্ট অফ সেপারেটর চেষ্টা করে। তো এখানে তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ। এখানে কি করে প্রথমে /n নিউ লাইন এটা দিয়ে ট্রাই করে। যদি সেটা না কাজ করে তাহলে সে বড় পিসটাকে আবার /n এ ভাঙার চেষ্টা করে আর সেটাও না হলে ক্যারেক্টার দিয়ে ভাঙার চেষ্টা করে। তো রিকার্সিভ ক্যারেক্টার স্প্লিট রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার হলো স্মার্টার ভার্সন। যদি একভাবে না হয় অন্যভাবে ট্রাই করবে যতক্ষণ না প্রপার সাইজ পায়। এই কারণেই প্র্যাকটিক্যালি প্রায় সব React টিউটোরিয়ালে এই রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটারটাই ইউজ করা হয়। এবার আমি যদি তোমাদের একটা উদাহরণ দেখাই তো এইখানে আমার এই যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ এখানে LangChain টেক্সট স্প্লিটার থেকে আমি রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটারটা নিয়ে নিয়েছি। এইখানে আমার এই যে টেক্সটটা আছে আর আমি এখানে চাঙ্ক সাইজ ১২০ ওভারল্যাপ 30 দিয়ে এই রিকার্সিভ টেক্সট স্প্লিটারের মধ্যে এটাকে পাস করিয়েছি। তো আমি যদি এটাকে এবার রান করি তোমরা ওই একই রেজাল্টটাই দেখতে পাবে। তো এখানে টোটাল চাঙ্কস আমার ৩ টে এসছে আর চাঙ্কগুলো আমার এইভাবে আ তৈরি হয়েছে। এবার আসি এমবেডিং মডেলে। তো জেনারেট এমবেডিং এর পরের স্টেপটা। এইখানে তোমাদের এমবেডিং জেনারেট করার জন্য যে চাঙ্কগুলো তুমি ক্রিয়েট করলে তার একটা আ আ ভেক্টর জেনারেট করতে হবে।
এটাকে এমবেডিং প্রসেস বলে। এর জন্য তোমার এমবেডিং মডেলের দরকার। এই এমবেডিং মডেল তুমি ইউজ করতে পারো OpenAI বা আ Gemini এইগুলোর। তো আমি বেসিক্যালি OpenAI ইউজ করছি। তো তোমাদের OpenAI ব্যবহার করে আমি দেখাবো যে এই এমবেডিংটা কিভাবে জেনারেট করে। তো এখানে প্রসেসটা হলো প্রতিটি চাঙ্ক একটি এমবেডিং মডেল দিয়ে পাস করানো হয়। প্রতিটি চাঙ্ক একটি ইন ডাইমেনশনাল ভেক্টরে পরিণত হয়। তো এখানে আমি তোমাদের যদি দেখাই, এখানে আমি তোমাদের যদি এই উদাহরণটা দেখাই কোডের, এখানে আমি LangChain OpenAI থেকে আ OpenAI এমবেডিংস এই র‍্যাপারটা ইউজ করছি OpenAI এমবেডিংস এ। আর এটা আমার এমবেডিং আ করার জন্য ২ টো টেক্সট আমি নিয়ে নিয়েছি এখানে। LangChain makes working with embedding simples and OpenAI small embedding good for semantic search. এই ২ টো টেক্সটের আমি এমবেডিং জেনারেট করব। তার জন্য আমি এই OpenAI এমবেডিং এটির ভিতরে OpenAI এমবেডিং যে র‍্যাপার ক্লাস আছে তার ভিতরে আমি OpenAI এর ছোট কম কস্টের একটা এমবেডিং মডেল নিয়ে নিয়েছি। টেক্সট এমবেডিং 3 স্মল। এটা OpenAI এর একটা এমবেডিং মডেল। আর এখানে আমার API কিটা নিতে হবে। যে OpenAI এর API কি আমি জেনারেট করেছিলাম। তো সেইটা আমি যদি এখানে এইটা দিয়ে পাস করাই, তাহলে এইখানে আমার embedding.embed ডকুমেন্টস এর ভিতরে আমি এই টেক্সটটাকে পাস করালাম। এটা কি করবে? এটা আমার এই যে ২ টো টেক্সট আছে এটাকে ভেক্টরে কনভার্ট করে দেবে। তো সেই আউটপুটটা আমার দেখতে এইরকম হবে। এখানে দেখো জেনারেটেড 2 embeddings এই যে ভেক্টরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভেক্টরের লেন্থ হলো 1536। এটা টেক্সট 1 এর জন্য LangChain makes working with embedding simple, আর টেক্সট 2 এর জন্য আমার এই ভেক্টরটা জেনারেট করেছে। তো গেল টেক্সট 1 ভেক্টর, টেক্সট 2 ভেক্টর। আর এখানে টেক্সট 1 এর টোকেনটা তোমরা দেখতে পারো। টেক্সট 1 টা ছোট, তার জন্য আমার এখানে টোকেন লেগেছে 8 টা। আর টেক্সট 2 এর জন্য লেগেছে 13 টা। তো এখানে আমাদের হলো এমবেডিংটা জেনারেট করা হয়ে গেল। যে আমার যে বড় পিডিএফ আছে সেগুলোকে আমি ছোট, ছোট চাঙ্কে ভেঙে নিয়েছি আর সেই চাঙ্কগুলোকে আমি ভেক্টরে কনভার্ট করে নিচ্ছি। এবার এই ভেক্টরগুলোকে আমি কোথায় স্টোর করব? ভেক্টর ডিবি, যেরকম পাইনকোন আছে, ক্রোমা, পিজি ভেক্টর, এইসব ভেক্টর ডিবিতে আমি স্টোর করে নেব। আমি যেহেতু আমার পিডিএফটা ফিক্সড থাকবে, আমার এক পাইপলাইনে কি হবে? আমার পিডিএফটা থাকবে। পিডিএফের উপর আমি বিভিন্ন কোয়েশ্চেন করতে পারি। তো আমার পিডিএফটা তো ফিক্সড। আমি বারবার যদি এইরকম এমবেডিং জেনারেট করি তাহলে আমার এখানে টোকেন যাচ্ছে। আর টোকেন মানেই আমার এখানে টাকা পে করতে হচ্ছে। তাহলে তো সেটা এভয়েড করার জন্য আমরা কি করি? আমরা পিডিএফটার চাঙ্কে ডিভাইড করে সেটাকে এমবেডিং জেনারেট করে ভেক্টর ডিবিতে স্টোর করে রাখি। তো এইটা হলো আমার ইনজেকশন ফেজ। ইনজেকশন ফেজের মধ্যে আমার এই স্টেপসগুলো আমাদের দেখা হয়ে গেল। এইটা একবারই হবে। এই প্রসেসে আমরা এই পিডিএফ ফাইলটার পুরো এমবেডিং জেনারেট করে ভেক্টর ডিবিতে স্টোর করে নেব। তাহলে আমরা RAG পাইপলাইনের ইনজেকশন ফেজটা দেখলাম। এর পরের হলো কোয়েরি ফেজ। কোয়েরি ফেজটা আমরা একবার দেখে নেব। এই কোয়েরি ফেজে আ এটা আর প্রত্যেকবার রান করে যতবার ইউজার কোনো কোয়েশ্চেন করে। মানে পিডিএফটা আমরা ১ম এ এমবেডিং করে ভেক্টর ডিবিতে স্টোর করে দিয়েছি। এবার ওই যে পিডিএফটা আছে ওর উপরে ইউজারের যেসব কোয়েশ্চেনস গুলো হবে, যতবার কোয়েশ্চেনস করবে ততবার এই কোয়েরি ফেজটা রান করবে। তাহলে এটা মাল্টিপল টাইম রান করে। তো এর ১ম স্টেপে আছে ইউজার কোয়েশ্চেন। যেরকম একটা কোয়েশ্চেন করা হলো, হোয়াট আর অ্যাসাম্পশন অফ লিনিয়ার রিগ্রেশন। তো এই কোয়েশ্চেনটা ইউজার করলো। UI থাকতে পারে। UI এর ইনপুট বক্সে ইউজার কোয়েশ্চেন করতে পারে। সেটা API এর মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারি প্রসেসিং এর জন্য। এবার এই যে কোয়েরিটা আছে, কোয়েরিটাও একটা এমবেডিং মডেল দিয়ে পাস করানো হয়। এখানে কোয়েরিটাকে এমবেড করা হয়। এই যে দেখতে পাচ্ছ এমবেড কোয়েরি আছে। এখানে হলো কোয়েরিটাকে এমবেডিং মডেল দিয়ে পাস করালে এটা একটা কোয়েরি ভেক্টর জেনারেট করে। তো এই জিনিসটা আমি একটা কোডে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো হোয়াট ইস, আমার এই যে কোয়েশ্চেনটা হোয়াট ইস LangChain ইউজ ফর ইউজার কোয়েরি, এটা আমি embeddings.embed কোয়েরি এই মডেলের মধ্যে দিয়ে পাস করিয়েছি। এখানে আগেই আমি এমবেডিংসটা দেখিয়েছি। এইখানে আমরা OpenAI এমবেডিংস টেক্সট এমবেডিং 3 স্মল দিয়ে এমবেডিং এর একটা ক্লায়েন্ট তৈরি করে নিয়েছিলাম। সেই ক্লায়েন্টটাকে ইউজ করে আমরা এমবেড কোয়েরি, এই যে কোয়েশ্চেনটা আছে এটাকে এমবেড করতে পারি। তাহলে এটা গেল আমার জেনারেট এমবেডিং ফর দ্য কোয়েরি, ইউজার কোয়েরি, আমার এই স্টেপটা। তার পরের স্টেপে আছে আমাদের সিমিলারিটি সার্চ।
তো এই সিমিলারিটি সার্চে আমরা কী করি, কোয়েরি ভেক্টরটা সব স্টোর ভেক্টরের সাথে কম্পেয়ার করা হয়। এই যে ভেক্টরগুলো সব স্টোর আছে, এইখানে যে স্টোর ভেক্টর আছে ডেটাবেসে, তো এর সাথে এইখানের এই যে কোয়েরিটা আছে তার সিমিলারিটি সার্চ করা হয়। তো এর মধ্যে হলো আমার যতগুলো চাঙ্কস আছে, সেই চাঙ্কসের মধ্যে কোনটা আমার সিমিলার, সেই চাঙ্কসগুলোকে ফেচ করে নিয়ে আসার জন্য এই সিমিলারিটি সার্চটা করা হয়। সবথেকে সিমিলার টপ কে চাঙ্কস, যেরকম টপ 5 বা সবচেয়ে সিমিলার টপ 5 টা পাতা আমি নিতে পারি কোসাইন সিমিলারিটি। তো এখানে টপ কে চাঙ্কস আমি এখান থেকে রিট্রিভ করে নিতে পারি। তো এই জিনিসটা যদি আমি তোমাদের কোডে দেখাই, এখানে দেখো আমি কোসাইন সিমিলারিটির একটা ফাংশন লিখেছি ফর কম্পেয়ারিং ভেক্টরস। এর মধ্যে দুটো ভেক্টর যদি তুমি পাস করো তাহলে একটা স্কোর জেনারেট করে দেবে। এইখানে আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে কোসাইন সিমিলারিটি বের করতে পারি, এই যে ফাংশনটা। তো এইখানে আমি কী করছি, সিমিলারিটিস মধ্যে কোসাইন সিমিলারিটিস আমি ভেক্টরস পাস করাচ্ছি। আর কোয়েরি ভেক্টরের মধ্যে কোয়েরি ভেক্টর হলো এইটা, যেটা ইউজার কোয়েরি এমবেডিং জেনারেট করা হয়েছে। আর ভেক্টরস হলো আমাদের এই যে টেক্সটটা ছিল, এই টেক্সটের যে এমবেডিংসটা আমরা বানিয়েছিলাম, এই যে ভেক্টরস, এই ভেক্টরসটা। তাহলে এই ভেক্টরসের মধ্যে থেকে কোয়েরি ভেক্টরের সিমিলারিটিটা বের করার জন্য আমি এখানে এই কোসাইন সিমিলারিটির মধ্যে দুটো পাস করে দিয়েছি। তারপরে এখানে আমি কী করছি, র্যাঙ্ক বের করছি। শর্টেড এখানে র্যাঙ্ক টেক্সট বাই ডিসেন্ডিং সিমিলারিটি স্কোর। তো সেইটা এখানে আমি স্কোরগুলো ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট করানোর জন্য এটাতে নিয়ে নিয়েছি। আর এটা যদি আমি প্রিন্ট করে তাহলে আমার এরকম আসবে। দেখো আমার কোশ্চেন ছিল হোয়াট ইজ ল্যাংচেন ইউজ ফর, আর আমার যে দুটো টেক্সট ছিল ল্যাংচেন মেক্স ওয়ার্কিং উইথ এমবেডিং সিম্পলস, ওপেন এআই স্মল এমবেডিং মডেলস আর গুড ফর সিমান্টিক সার্চ। এর মধ্যে সবচেয়ে বেশি স্কোর হয়েছে আমার এই যে প্যারাগ্রাফটা আছে, বা এই যে এই যে সেন্টেন্সটা আছে, এই চাঙ্কটা আমার সবচেয়ে বেশি সিমিলার হয়েছে। তুমি সিমিলারিটি স্কোরটা দেখতে পারো 0.5 আর 0.2। তাহলে এইটা আমার সবচেয়ে বেশি সিমিলার, ওই জন্য এর সিমিলারিটি স্কোর আমার বেশি এসছে। তো এইভাবেই তোমার অনেক বড় পিডিএফের যেসব চাঙ্ক করা হয় তার টপ কে সিমিলার চাঙ্কসগুলো এইভাবে রিট্রিভ করা হয়। তো হলো আমার এইটা সিমিলারিটি সার্চ। এই স্টেপে আমি টপ কে চাঙ্কসগুলো পেয়ে যাই। তারপরের কাজ হলো এই যে টপ কে চাঙ্কসটা পাওয়া গেল, মানে ধরো এই কোশ্চেনটা হোয়াট আর অ্যাসাম্পশন অফ লিনিয়ার রিগ্রেশন থেকে আমার আছে 5000 পাতার বই ছিল, তার থেকে আমি ধরো 10টা পেজ পেয়েছি। সেই 10টা পেজ প্লাস কোয়েরি ভেক্টর, মানে রিট্রিভ চাঙ্কস প্লাস ইউজার অরিজিনাল কোশ্চেন্স, এটা দিয়ে একটা প্রম্পট বানানো হয়। এই প্রম্পটটা বানিয়ে আমি তারপরে LLM API কল করব। তাহলে এই প্রম্পট, তাহলে যে ইনফরমেশানটা আমার LLM এর কাছে নেই সেই রিলেভেন্ট ইনফরমেশানটা আমি পাঠাচ্ছি, প্লাস আমার যে কোশ্চেন সেটা পাঠাচ্ছি LLM এর কাছে। LLM এখন ওই যে কনটেক্সট আছে তার থেকে আমার কোয়ারির উত্তরটা বের করে আমাদের দেবে এখানে। তো এইটা হলো আমাদের কোয়ারি ফেস। এখানে একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, আমরা পুরো বইটাই কেন LLM-কে পাঠাই না? ব্রেন মানে LLM, এখানে যে LLM যেটা আছে এই LLM, তো এটা আমাদের সব টেক্সটই বুঝতে পারে। তাহলে পুরো আমরা 5000 পাতার পিডিএফটা কেন সরাসরি দিচ্ছি না? এটা আমরা একটা ক্লাসরুম অ্যানালজি দিয়ে বুঝতে পারি। যেরকম সিনারিও এ ভাবো যে একটা স্টুডেন্ট টিচারের কাছে গেল, আর সে বলল যে আমার অ্যালজেব্রাতে ডাউট আছে। তো বেসিক্যালি সে টিচারের হাতে পুরো ম্যাথ বইটা ধরিয়ে দিয়ে অ্যালজেব্রাতে ডাউট আছে। আর সিনারিও বি হলো স্টুডেন্ট বলল যে আমার এই পেজে ডাউট আছে, আমার পেজ নম্বর 155, এই পেজে একটা এক্সাক্ট প্রবলেম দেখিয়ে বলল এটাতে ডাউট আছে। তো সিনারিও বিয়েতে টিচার অনেক দ্রুত ওর ভালো উত্তর দিতে পারবে, কারণ তার কাছে স্টুডেন্ট এইটা মেনশন করে দিয়েছে যে আমার এই পেজে আর এই এক্সাক্ট প্রবলেমে ডাউট আছে। তাহলে এটা ফাস্ট, ফোকাস অ্যান্ড অ্যাকুরেট। কিন্তু যদি বলে যে আমার পুরো অ্যালজেব্রাতে ডাউট আছে, তাহলে এটা আনফোকাসড, স্লো। তাহলে সিনারিও বিতে টিচার অনেক দ্রুত ভালো উত্তর দিতে পারছে, কারণ তার কাছে ফোকাসড রিলেভেন্ট কনটেক্সট আছে আর পুরো 1000 পাতার বই ঘাঁটতে হচ্ছে না। আর এর আমরা পুরো বইটা কেন দিই না, তার টেকনিক্যাল কারণ হলো কম্পিউটেশনাল কস্ট। যদি আমরা 5000 পাতার পুরো বইটা LLM API-তে পাঠাই তাহলে অনেক বেশি টোকেন প্রসেস হবে। বেশি টোকেন মানে বেশি কম্পিউট আর বেশি খরচ আর ধীর গতির প্রসেসিং আর ধীর গতির রেসপন্স।
আর ২ নম্বর হলো কোয়ালিটি ডিগ্রেডেশন। তো এখানে এলএলএম এর কাছে একটা কনটেক্সট উইন্ডো থাকে। এলএলএম এর একটা সার্টেন কনটেক্সট উইন্ডো লিমিট থাকে। একসাথে সর্বোচ্চ কতটুকু টেক্সট সে প্রসেস করতে পারবে সেটা, সেই লিমিট যদি পেরিয়ে যায় তাহলে আ সে ডকুমেন্ট আর প্রসেস করতে পারে না। আর এই লিমিটের মধ্যে থাকলে বেশি ইররিলেভেন্ট কনটেক্সট মডেলকে কনফিউজ করে দিতে পারে। তাই উত্তরের কোয়ালিটি কম হয়। এটাকেই বলে কোয়ালিটি ডিগ্রেডেশন। এই কারণেই RAG আবিষ্কার হয়েছিল, পুরো ডকুমেন্ট না পাঠিয়ে শুধুমাত্র রিলেভেন্ট চাঙ্কস গুলো পাঠানো, যেটা আমি এখানে দেখালাম RAG পাইপলাইনে। এবার নেক্সট আমরা যদি এই RAG পাইপলাইন সলিউশনটা বানাতে চাই, তাহলে আমার কি, কি চ্যালেঞ্জ আসতে পারে? তো আমি চ্যালেঞ্জগুলো দেখে নেওয়া যাক। ১ম এ হলো ৩ টে চ্যালেঞ্জ আমাদের আসতে পারে। এখানে 3 ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ আমি লিখেছি। চ্যালেঞ্জ 1 হলো ব্রেন বা যেটাকে আমরা বলছি এলএলএম। তো এই ব্রেন বানানো। এই ব্রেনের মধ্যে কি থাকতে হবে? এই ব্রেন আ আ এর মধ্যে আমাদের থাকতে হবে NLU, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এই NLU থাকতে হবে। আর প্লাস কনটেক্সট অ্যাওয়ার টেক্সট জেনারেশন। মানে রিট্রিভ পাতাগুলো পড়ে সঠিক ও রিলেভেন্ট আনসার দিতে পারে, তার ক্যাপাবিলিটি থাকতে হবে। তাহলে NLU থাকতে হচ্ছে যেকোনো ভাষায় যেকোনো লেখা প্রশ্ন সে বুঝতে পারবে। আর কনটেক্সট অ্যাওয়ার টেক্সট জেনারেশন মানে হলো আমার রিট্রিভ পাতাগুলো পড়ে সঠিক ও রিলেভেন্ট উত্তর বানাতে পারবে। তাহলে আমরা এখন যে LLM-টা দেখছি, আমাদের যে এই LLM-টা আমাদের কিভাবে এসছে সেইটা একবার দেখে নেওয়া যাক। আ এইটা এই যে ব্রেন বানানো, LLM মানেই হলো ব্রেন। এই ব্রেন বানানোর সমস্যাটা কিভাবে বছর পর বছর সমাধান হয়ে এসছে সেটা আমরা এই যে টাইমলাইন আছে এটাতে দেখে নেব। 2014 এ আ যে প্রবলেমটা ছিল, যে NLU আর জেনারেশন একসাথে বড় স্কেলে কাজ করানো ছিল একটা প্রবলেম। তো NLU প্লাস জেনারেশন এট স্কেল, এই জিনিসটা একটা প্রবলেম ছিল 2014 তে। মেশিন তখনও ভাষা বুঝে সঠিক উত্তর দিতে পারত না। তারপর 2017 সালে গুগলের অ্যাটেনশন ইজ অল ইউ নিড, এই যে পেপারটা পাবলিশ হয়েছিল, আর এটাকে ট্রান্সফর্মার পেপারও বলা হয় 2017 সালে। তো এটাই ছিল গেম চেঞ্জার। এ হলো ট্রান্সফর্মার আর্কিটেকচার নিয়ে আসে, কারণ এটা কনটেক্সট বুঝতে পারতো অনেক ভালোভাবে। তাহলে আমাদের কনটেক্সট বুঝতে পারছে 2017-তে এই যে ট্রান্সফর্মার আর্কিটেকচারটা এলো। কনটেক্সট বুঝতে পারা মানে হলো এখানে আ প্রশ্নের মানে বুঝতে পারা। কম্পিউটার প্রশ্নের মানে বুঝতে পারছে। তারপর 2018 সালে আ এই আর্কিটেকচার থেকে তৈরি হলো BART। BART মানে হলো আন্ডারস্ট্যান্ডিং ফোকাসড, আর GPT মানে জেনারেল ফোকাসড। আ তখনই আমাদের ফার্স্ট লার্জ স্কেল ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি হয়েছিল। আর 2020 এর পরে LLM এর এভলিউশন হয়। মডেল আর ডেটা দুটোই বাড়তে থাকায় শুরু হয় পুরো LLM বিপ্লব। এখানে LLM রেভলিউশন তৈরি হয়। GPT-3, তারপর ChatGPT ইত্যাদি আছে। তার মানে 2020 পরে আমাদের GPT, ChatGPT এইসবগুলো আছে। আর আজকে আমাদের এই যে ব্রেনটা, আমি যে বললাম যে ব্রেন বানানো চ্যালেঞ্জ 1, যেটা হলো আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, যেকোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে। আর কনটেক্সট অ্যাওয়ার টেক্সট জেনারেশন মানে বুঝে টেক্সট জেনারেট করবে। এর জন্য যে ব্রেনের দরকার ছিল সেইটা আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। ইউজ এক্সিস্টিং LLMs, মানে অলরেডি বানানো যে LLMs গুলো আছে সেগুলো ব্যবহার করে, যেরকম GPT-4, Claude, Gemini, Llama এইসব LLM, রেডিমেড LLM ব্যবহার করে আমরা NLU প্লাস কনটেক্সট অ্যাওয়ার টেক্সট জেনারেশন দুটোই করতে পারছি। তাহলে আমাদের চ্যালেঞ্জ 1 টা রিজলভ হয়ে গেল আমাদের যে রেডিমেড LLM আছে সেগুলো ব্যবহার করে। এবার ২ নম্বর চ্যালেঞ্জে আসি, সেটা হলো কম্পিউটেশনাল ইনফ্রাস্ট্রাকচার। তাহলে কম্পিউটেশনাল ইনফ্রাস্ট্রাকচারটা কি? যে আমরা LLM তো বেছে নিয়েছি, যেরকম GPT-4, Claude, Gemini এইসব। কিন্তু LLM বেছে নিলেও সেটা যদি আমার নিজের মেশিনে চালাতে হয়, তাহলে সেটা ছিল অনেক ব্যয়বহুল ও জটিল। নিজে হোস্ট করতে অনেক কিছু লাগে। তো সেই জিনিসটাই আমি দেখিয়ে দিচ্ছি। বাঁদিকে দেখতে পাচ্ছি যে সেলফ হোস্টিং। আমি যদি নিজে ওইসব মডেলগুলো হোস্ট করতে যাই, GPT-4, Claude, Gemini, Llama, তাহলে সেটা খুবই এক্সপেন্সিভ আর কমপ্লেক্স। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? ১ম এ নিজে মডেল চালাতে গেলে এক্সপেন্সিভ GPU ক্লাস্টার কিনতে হবে। গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, যে প্রসেসিং এর জন্য আমার লাগে।
প্লাস আমাদের ডিস্ট্রিবিউটেড ইনফারেন্স ইনফ্রাস্ট্রাকচার লাগবে। ডিস্ট্রিবিউটেড ইনফারেন্সের মতো এইসব জটিল সিস্টেম বানাতে হবে আর সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। আর সেইগুলোকে হ্যান্ডেল করার জন্য আমার বড় ইঞ্জিনিয়ারিং টিম লাগবে। তাহলে আমার বিগ ইঞ্জিনিয়ারিং এফর্ট লাগছে এখানে। আর আমি যদি বলি যে আমি কম ব্যবহার করব, তাহলেও আমার একটা ফিক্সড কস্ট থেকেই যায়। এখানে যেহেতু সার্ভারটা আমাদের চালু রাখতে হচ্ছে, তাহলে এটা আমাদের ফিক্সড কস্ট থেকে যাচ্ছে। তাহলে এটাই হলো কম্পিউটেশনের ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ, যদি আমি নিজে এলএলএম হোস্ট করে ওটাকে চালাতে চাই। আর এর সলিউশন হলো এলএলএম এপিআই। এখানে সলিউশনটা তুমি দেখতে পাচ্ছ। এই যে GPT-4, ক্লড, জেমিনাই, লামা এরা কি করলো? এরা এপিআই প্রোভাইড করে দিয়েছে যে যদি GPT-4, ক্লড, জেমিনাই এগুলো ইউজ করতে হয়, তাহলে আমাদের নিজেদের মেশিনে এইসব এলএলএমগুলো চালাতে হচ্ছে না বা হোস্ট করতে হচ্ছে না। এগুলো হলো ওপেনএআই, GPT-4টা ওপেনএআই এর সার্ভারেই চলবে, ক্লডের সার্ভারে, অ্যানথ্রোপিকের সার্ভারে ক্লড চলবে, গুগলের জেমিনাই চলবে। আমরা শুধু এপিআই টোকেন বাই করে বা সাবস্ক্রিপশন নিয়ে সেই এলএলএম এপিআইগুলো ইউজ করে ওই যে মডেলগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তাহলে ওপেনএআই, অ্যানথ্রোপিক, গুগল এরা নিজেরা সব ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করছে। আর আমাদের কাজ শুধু HTTP রিকোয়েস্ট পাঠানো। তাহলে এই এলএলএম এপিআই HTTP রিকোয়েস্টে আমরা প্রম্পট পাঠাই। আর আমরা বলে দিই যে আমাদের কোন মডেলটা দরকার। আর তারপর আমরা রেসপন্স পাচ্ছি। তাহলে আমাদের জিপিইউ দরকার হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার মেইনটেইন করতে হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং এফর্ট লাগছে না। তো এইগুলো কিছুই লাগছে না। এলএলএম এপিআই এইগুলোকে সব সলভ করে দিচ্ছে। শুধু প্রম্পট পাঠাও আর তোমার মডেল পাঠাও আর রেসপন্স পাও। আর তুমি যতটা ইউজ করবে ততটাই তোমাকে দিতে হচ্ছে, তোমাকে চালিয়ে রাখতেও হচ্ছে না। তাহলে খরচ শুধু ততটুকুই যতটুকুই টোকেন তুমি আসলে ব্যবহার করছো, তাই পে পার টোকেন ইউজ। তাহলে আমাদের এই যে এলএলএম এপিআই আমাদের ২ নম্বর চ্যালেঞ্জটাকেও রিসলভ করে দিল। আর ৩ নম্বর চ্যালেঞ্জ এবার আমি যদি দেখি, তাহলে আমাদের ৩ নম্বর চ্যালেঞ্জটা হলো অর্কেস্ট্রেশন। এটাই সবচেয়ে কঠিন। আর এখানেই আমাদের ল্যাংচেন হলো রোল প্লে করে। ল্যাংচেন খুব সাহায্য করে এই চ্যালেঞ্জটাকে বা এই প্রবলেমটাকে রিসলভ করার জন্য। তো এখানে চ্যালেঞ্জটা কি? এলএলএম এপিআই আমাদের আছে। আ তাহলে ওটা এলএলএম আমাদের নিজেদের হোস্ট করতে হচ্ছে না, আমরা চালাতে পারছি। আ কিন্তু এর সাথে আমাদের কাছে আলাদা, আলাদা কম্পোনেন্টগুলোও আছে। যেগুলো হলো আমাদের কোহেরেন্ট পাইপলাইনে জোড়া লাগাতে হবে। আমি আগেই দেখিয়েছি তোমাদের এই যে র‍্যাক পাইপলাইন দেখাতে গিয়ে আমাদের যে কম্পোনেন্টগুলো আমাদের ডকুমেন্ট লোড করতে হচ্ছে, ডকুমেন্ট লোডার কম্পোনেন্ট, টেক্সট স্প্লিটার কম্পোনেন্ট, এমবেডিং মডেল কম্পোনেন্ট, ভেক্টর ডিবি, তো সিমিলারিটি সার্চ, এইসব জিনিসগুলো করার জন্য তো আমাদের কতগুলো কম্পোনেন্ট লাগছে। লোডার লাগছে, স্প্লিটার, এমবেডার, ভেক্টর ডিবি, এলএলএম। তো এইগুলো আমাদের পাইপলাইনে এইগুলোকে হাতে করে ওয়্যার করা কঠিন এবং এরর প্রন। তাহলে আমি যদি ম্যানুয়াল ওয়্যারিং করি, আমাদের যে লোডার আছে যেটা হলো ডকুমেন্টস লোড করে, স্প্লিটার যেটা হলো আমাদের বড় পিডিএফটাকে চাঙ্কে ভেঙে দেয়, এমবেডার যেটা হলো এই চাঙ্কগুলোকে ভেক্টরে কনভার্ট করে, ভেক্টর ডিবি এই ভেক্টরগুলোকে আমাদের ভেক্টর ডিবিতে স্টোর করতে হয়। আর শেষে আমাদের এলএলএম দরকার হয়, যে ওই ভেক্টর থেকে আমি যদি কোনো কোশ্চেন আনসার জেনারেট করতে চাই, তাহলে এই জিনিসগুলো আমাকে একটা পাইপলাইনে ওয়্যার করতে হচ্ছে। এটাই হলো অর্কেস্ট্রেশন। আর এই যে অর্কেস্ট্রেশনটা আমাদের ল্যাংচেন ভীষণভাবে সাহায্য করে। এটা যদি আমরা বয়লার প্লেট কোড থেকে করতে চাই, তো কোডিংটা খুবই কমপ্লেক্স হবে, কিন্তু ল্যাংচেন এটা ইজি করে দেয়। এখানে যে কম্পোনেন্টসগুলো আছে আমি অলরেডি দেখিয়েছি যে এই কম্পোনেন্টসগুলো তুমি আ ল্যাংচেন থেকেই পেয়ে যাবে। যেরকম আমি যদি দেখাই ডকুমেন্ট লোডার হলো ল্যাংচেন থেকে তুমি ল্যাংচেন পাই MEODF4 LLM এই যে প্যাকেজটা থেকে তুমি পেয়ে যাচ্ছ। টেক্সট স্প্লিটারের ফিচারটাও ল্যাংচেন টেক্সট স্প্লিটার থেকে তুমি রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার দিয়ে টেক্সটটাকে স্প্লিট করে দিতে পারছো। তাহলে আমার ল্যাংচেন লোডার আর স্প্লিটার এই দুটোই প্রোভাইড করে দিচ্ছে। তারপর জেনারেট এমবেডিংটাও আমি দেখিয়েছি। এটা ল্যাংচেন ওপেনএআই এমবেডিং আছে। আর তুমি যদি অন্য কোনো LLM এর ইউজ করতে চাও, সেটাও ল্যাংচেন প্রোভাইড করে। অ্যানথ্রোপিক অথবা গুগল জেমিনাই, তার জন্য ল্যাংচেনের এর এমবেডিং র্যাপার রয়েছে। তো সেটা তুমি ইউজ করে তোমার টেক্সটগুলো এমবেডিং জেনারেট করে নিতে পারছো। তাহলে আমার এমবেডারটাও ল্যাংচেন সাপোর্ট করে দিচ্ছে।
তাহলে এটা আমার LangChain থেকে হয়ে যাচ্ছে, এটাও LangChain থেকে হয়ে যাচ্ছে। এমবেডার আমি LangChain থেকে পেয়ে যাচ্ছি, প্লাস ভেক্টর ডিবিতে স্টোর করা, তো এটাও LangChain থেকে করা সম্ভব। আর এলএলএম আমি LangChain থেকে কল করে নিতে পারছি। আর এগুলোকে ওয়্যার করার জন্য আমি তোমাদের একটি LangChain র্যাক পাইপলাইন দেখাই। তাহলে LangChain দিয়ে র্যাক পাইপলাইন একই 5টা কম্পোনেন্ট হাতে ওয়্যার করার বদলে স্ট্যান্ডার্ড ইন্টারফেস দিয়ে জোড়া লাগানো হয় এখানে। তো এইখানে তোমরা যদি দেখো এই পিডিএফ লোডার দিয়ে আমি পিডিএফটাকে এখানে লোড করে দিচ্ছি। এটা হলো আমার 1 নম্বর কম্পোনেন্ট। 2 নম্বর স্প্লিটার দিয়ে আমি চাঙ্কসগুলোকে পেয়ে যাচ্ছি, চাঙ্কসে ভেঙে নিচ্ছি। তারপরে এমবেডিং ওপেনএআই এমবেডিং ইউজ করছি, যেটা LangChain-এর ওপেনএআই থেকে আসছে। তো এমবেডার ভেক্টর ডিবিতে স্টোর করার এবং রিট্রিভার বানানোর জন্য আমি এইখানে LangChain ইউজ করছি। এটা আমার 4 নম্বর হয়ে গেল। আর 5 নম্বর এলএলএম রিট্রিভ কনটেক্সট করে উত্তর দেওয়ার জন্য আমার এখানে এলএলএম এর ইনস্ট্যান্স আমি বানিয়ে নিয়েছি। এবার আমি এই 5টা কম্পোনেন্ট এখন সিঙ্গেল এলসিএল চেনে জোড়া লাগানো আছে। এখানে আমি চ্যাট প্রম্পট টেমপ্লেট থেকে এখানে কনটেক্সট আর কোশ্চেন দিয়ে দেবো। আর এইখানে যে চেইনটা দেখতে পাচ্ছ, এইখানে আমার কোশ্চেনটা আছে, তার সাথে আমি চেইন করে দিচ্ছি। এই যে পাইপ অপারেটর দেখতে পাচ্ছ, এটা দিয়ে চেইন করা। তারপরে আমি প্রম্পটটাকে প্রোভাইড করছি, তারপরে এলএলএম প্রোভাইড করছি। আর শেষে স্ট্রিং আউটপুট পার্সার প্রোভাইড করছি, যাতে আমি আনসারটা পেতে পারি। আনসারটা একটা আউটপুট পার্সারে স্ট্রিংয়ে আমার পাওয়া যায়, তার জন্য আমি এইটাকে চেইন করে দিয়েছি। তাহলে এইটা আমার পুরো চেইন। আমাদের যে 3 নম্বর অর্কেস্ট্রেশনের প্রবলেমটা ছিল, সেটা LangChain ইউজ করে এইভাবে সলভ হয়ে যাচ্ছে। পরে ডিটেলসে আমি আরও ভালো করে দেখাবো। এখন আমি থিওরিটা বোঝানোর জন্য এই কোডটা দেখালাম। তাহলে এখানে LangChain-এর আমার যে মূল যে সুবিধাগুলো, 4টি মূল সুবিধা, 4 কোর বেনিফিটস, সেটা যদি আমি আলোচনা করি, তাহলে 1 নম্বরে আসে চেইন। চেইন মানে হলো একটা পাইপলাইন। মানে আমার স্টেপ এ এর আউটপুট স্টেপ বি এর ইনপুটের মতো হবে। যেরকম আমার লোডার আর স্প্লিটার, এমবেডার, এগুলো আমি যে দেখালাম চেনের হিসাবে পাইপ অপারেটর দিয়ে আছে। মানে লোডারের আউটপুট আমার স্প্লিটারের ইনপুট হিসাবে কাজ করছে, আর স্প্লিটারের আউটপুট আমার এমবেডারের ইনপুট হিসাবে কাজ করছে। তো এইভাবে আমি চেনটাকে ফর্ম করতে পারছি LangChain দিয়ে। LangChain-এর বিভিন্ন রকম চেন ফর্ম করা যায়, লিনিয়ার চেন, প্যারালাল চেন, কন্ডিশনাল চেন, এগুলো আমরা পরে বিস্তারিতভাবে দেখব। চেনটা হলো LangChain-এর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। তাহলে ডকুমেন্ট লোডারের আউটপুট অটোমেটিক্যালি টেক্সট স্প্লিটারের ইনপুট হয়ে যাচ্ছে, আর টেক্সট স্প্লিটারের আউটপুট অটোমেটিক্যালি এমবেডিং মডেলের ইনপুট হয়ে যাচ্ছে। এই পাইপলাইনটা একবার ডিফাইন করলেই হলো, আর LangChain এটা নিজেই করে দিচ্ছে। তাহলে আমার এই সুবিধাটা পাওয়া যাচ্ছে। আর 2 নম্বর সুবিধা হলো মডেল অ্যাগনস্টিক ডেভেলপমেন্ট। মানে হলো আমার LangChain-এর ইউনিফাইড ইন্টারফেস অনুযায়ী কোড লিখলে আন্ডারলাইং মডেল সহজেই বদলানো যায়। যেরকম আমি চ্যাট ওপেনএআই ইউজ করছি। তো চ্যাট ওপেনএআই থেকে আমি যদি চ্যাট অ্যানথ্রোপিকে মানে ক্লডের মডেলে শিফট করতে চাই, তাহলে আমাকে খুব বেশি কোডের চেঞ্জ করতে হচ্ছে না। এটা একটা লাইন বদলালেই হয়ে যাচ্ছে। এটা আমি আগেই দেখিয়েছি। তো এইটা আমার কাজে লাগে কস্ট অপটিমাইজেশনের জন্য, রিস্ক মিটিগেশনের জন্য। একটা প্রোভাইডারের আউটেজ হলে দ্রুত সুইচ করা যায়, এটা হলো রিস্ক মিটিগেশন। আর এক্সপেরিমেন্টেশনের জন্যও কাজ করে। তাহলে আমি যদি এক্সপেরিমেন্ট করতে চাই বিভিন্ন মডেল কীরকম পারফর্ম করছে, সেটা আমি LangChain দিয়ে সহজেই করতে পারছি। 3 নম্বর সুবিধা কি? আমার কমপ্লিট ইকোসিস্টেম। মানে এখানে আমি অলরেডি দেখালাম যে আমাদের ডকুমেন্ট লোডার অনেক রকম আছে। এখানে 50টারও বেশি ডকুমেন্ট লোডার আছে। পিডিএফ, ওয়ার্ড, ওয়েব পেজ, ডেটাবেস, GitHub রিপো, সব ধরনের ডকুমেন্ট লোডার তুমি পেয়ে যাবে LangChain-এ। এতে একের বেশি টেক্সট স্প্লিটার অ্যাভেলেবেল আছে। এখানে তুমি ক্যারেক্টার বেসড টেক্সট স্প্লিট করতে পারো, টোকেন বেসড, রিকার্সিভ, সিমান্টিক, মার্কডাউন, অ্যাওয়ার। তো এটা টেক্সট স্প্লিটারও আমাদের প্রোভাইড করে দেয়। আমার এমবেডিং জেনারেট করার জন্য আমার বিভিন্ন রকমের এমবেডিং মডেল এটা প্রোভাইড করে দেয়। ওপেনওয়্যার এমবেডিং ইউজ করতে পারি, কোহার, এইচএফ, ওলামা, গুগল, তো এইগুলোর এমবেডিং আমি LangChain থেকে পেয়ে যাচ্ছি। এখানে অনেক ভেক্টর ডিবি সাপোর্ট করে, যেমন ফায়াস, ক্রোমা, পাইনকোন, এইসব ভেক্টর ডিবি হলো LangChain সাপোর্ট করে। এখানে অনেক এলএলএম প্রোভাইডার আছে। আমি অলরেডি দেখিয়েছি যে মডেল অ্যাগনস্টিক ডেভেলপমেন্ট। তাহলে আমার ওপেনএআই, অ্যানথ্রোপিক, গুগল, এইসব এলএলএম প্রোভাইডার হলো LangChain সাপোর্ট করে। প্লাস টুলস, আমি যদি কোনো টুলস কল করতে চাই, যেমন ওয়েব সার্চ, সিকুয়েল, ডেটাবেস থেকে ডেটা আনা বা ইমেল এপিআই, এগুলো
আমার LangChain প্রোভাইড করে দেয়। তাহলে এখানে আমার কমপ্লিট ইকোসিস্টেম রয়েছে। তাহলে আমি এই LangChain ফ্রেমওয়ার্ক ইউজ করে সহজেই সেইসব জিনিসগুলো পেয়ে যাই যেটা আমার একটা যেটা আমার একটা এআই অ্যাপ্লিকেশন বানানোর জন্য দরকার। আর ৪ নম্বর সুবিধা হলো মেমোরি আর স্টেট হ্যান্ডলিং। তো মেমোরি আর স্টেট হ্যান্ডলিং এর জন্য খুব ভালো ব্যবস্থা আছে এখানে। LLM বাই ডিফল্ট হলো আমার স্টেটলেস হয়। কি করে আগের কনভারসেশন মনে রাখে না। মানে যদি তুমি জিজ্ঞেস করলে যে লিনিয়ার রিগ্রেশন কি? বা অ্যাজাম্পশন অফ লিনিয়ার রিগ্রেশন এটা জিজ্ঞেস করলে ১ম এ। তারপরেই তুমি জিজ্ঞেস করলে যে ইন্টারভিউ কোয়েশ্চেন জেনারেট করে যাও এই অ্যালগরিদমের উপর। তো LLM বুঝতে পারবে না যে এই অ্যালগরিদম বলতে কোন অ্যালগরিদমের কথা বলা হচ্ছে। তাহলে এটা হলো স্টেটলেস। এ হলো মেমোরি। তো এই প্রবলেমটাকে সলভ করে হলো LangChain। LangChain হলো কনভারসেশন হিস্ট্রি মেইনটেইন করে। LangChain দিয়ে আমরা এটা করতে পারি। আমরা ইনজেক্ট প্রায়র কনটেক্সট ইনটু নিউ প্রম্পটস আমরা নতুন যে প্রম্পটসটা দিচ্ছি তার সাথে হলো পরের যে কনটেক্সটগুলো সেটাকেও ইনজেক্ট করতে পারি। এছাড়া এখানে একাধিক স্ট্র্যাটেজি আছে ফুল বাফার, উইন্ডো সামারি। তো বিভিন্ন আমাদের আ ইউটিলিটি বা ইউজ অনুযায়ী আমরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ইউজ করতে পারি মেমোরি কনভার্সনের জন্য। তো এইগুলো আমি পরে দেখাবো। তো আমি আগের ভিডিওতে যে LangChain এর এই যে সুবিধাগুলো আছে বা LangChain এর যে কম্পোনেন্টসগুলো আছে তার মধ্যে মডেলসটা আমি ব্যাখ্যা করেছি। মডেলসটা তুমি ওপরের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এই মডেলসটা আমি কোডিং করে দেখিয়েছি। এরপরে আমি বাকি যে কম্পোনেন্টসগুলো আছে পরবর্তী ভিডিওতে প্রম্পটস, আউটপুট পার্সার, চেইনস, মেমোরি, এজেন্ট প্লাস টুলস এই কম্পোনেন্টসগুলো ধীরে, ধীরে দেখাবো হ্যান্ডস অন কোডিংয়ের মাধ্যমে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে এই ভিডিওগুলো তোমরা মিস না করো। তাহলে আজকে আমরা শিখলাম যে চ্যাট উইথ পিডিএফ অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে। আর তার ইনসাইড আউট প্লাস আমরা দেখলাম যে আ কিওয়ার্ড সার্চ ভার্সাস সিমান্টিক সার্চ আ এ এটা বিশ্লেষণ করেছি। আর আমরা দেখলাম যে কেন পুরো ডকুমেন্ট না পাঠিয়ে শুধুমাত্র রিলেভেন্ট চাঙ্ক পাঠানো হয় RAG-এর। আর LangChain কেন দরকার? LangChain এর ৪ টি সুবিধা আমরা আ আলোচনা করলাম। আর হাতে কলমে OpenAI এমবেডিং দিয়ে ডকুমেন্ট সিমিলারিটি আমরা দেখলাম কোডিংটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন অংশটি আরেকটু ভেঙে বোঝালে ভালো হতো। ধন্যবাদ তাহলে।